গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের ডাব্লিউবিপি কেপি 2024 স্পেশাল 40টা বাছাই করা জিকের প্রশ্ন নিয়ে আজকে আবার আলোচনা করব আমরা জিকের সেট নাম্বার 4-এ। তো এর প্লেলিস্ট তোমাদের রয়েছে সেটা হচ্ছে টার্গেট ডাব্লিউবিপি অ্যান্ড কেপি 2024। এই প্লেলিস্টে তোমরা আগের 3টে ক্লাস পেয়ে যাবে, যারা যারা দেখোনি অবশ্যই দেখে নিও। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে সবাই জয়েন করো, ওখান থেকে তোমরা ইনফরমেশন পাবে গুরুত্বপূর্ণ, কেননা 14 এপ্রিলে তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের ফুল লেন্থ ফ্রি মক টেস্ট আবারও রয়েছে রবিবার সকাল 9টা থেকে 11টা পর্যন্ত, যেখানে তোমাদের পুরো সিলেবাসে যেরকম রয়েছে নতুন সেই অনুযায়ী পরীক্ষা হবে, নেগেটিভ মার্কিংও থাকবে। সেই জন্য এই টাইমের মধ্যেই তোমাদেরকে কিন্তু পরীক্ষাটা দিতে হবে। আর তার সাথে সাথে যারা পিএসসি ক্লার্কশিপ যদি কেউ প্রিপারেশন নাও, তারাও একটা সম্পূর্ণ ফ্রি মক টেস্ট দিতে পারো এই 14 এপ্রিলেই সন্ধ্যাবেলা 6টা থেকে 8টার সময়। তো এই রিলেটেড ইনফরমেশন তোমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকবে, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখো। আর কে স্টাডি চ্যানেলে প্রতিদিন সকাল 7টার সময় 7 AM এ তোমাদের কিন্তু স্ট্যাটিক জিকের ক্লাস চলছে। স্ট্যাটিক জিকের পুরো সিরিজ কভার হচ্ছে, টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি প্রোভাইড করে দিচ্ছি, তোমরা ওখান থেকে দেখে নেবে। আর মঙ্গল বৃহস্পতি শনি তোমাদের কিন্তু এখানে ইংরাজির ক্লাস হচ্ছে, যেমন আজকেও তোমাদের একটা হয়েছে ইংরাজির লাইভ ক্লাস 11টা থেকে 11 AM এ, সম্পূর্ণ ফ্রি তোমাদের ইংলিশ প্র্যাকটিস ক্লাস চলছে পুরো ডাব্লিউবিপি স্পেশাল। কেমন? তো এই ক্লাসের লিংক তোমরা সব টেলিগ্রাম থেকে পাবে। দেখো আজকে প্রথম যে প্রশ্নটা আলোচনা করব খুব ভালো একটা প্রশ্ন। ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কবে? ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 19শে সেপ্টেম্বর 1960 সালে। 1960 সালের 19শে সেপ্টেম্বর ভারত আর পাকিস্তানের মধ্যে এই সিন্ধু জল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু, এবং এই জওহরলাল নেহেরুর সাথে তখনকার পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান, এনাদের দুজনের কিন্তু এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এরা দুজনেই এই চুক্তিটাতে সই করেছিলেন, সাইন করেছিলেন। নেক্সট, পদ্ম পুরস্কার গুলো প্রত্যেক বছর ড্যাশের কাছাকাছি ঘোষণা করা হয়। পদ্ম পুরস্কার থেকে এইভাবে ঘুরিয়ে যদি তোমাদের প্রশ্ন আসে, কবে ঘোষণা করা হয়? এটা প্রজাতন্ত্র দিবসে কিন্তু ঘোষণা করা হয়। আর আমরা যদি দেখি এবছর মানে 2024-এ পদ্মবিভূষণ পেয়েছেন 5 জন, পদ্মভূষণ 17 জন এবং পদ্মশ্রী পেয়েছেন 110 জন। নেক্সট, বিহারের পাটনার কাছে ড্যাশের খননকৃত অবশেষগুলো ইউনেস্কোর দ্বারা 2019 সালের জুলাইয়ে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি পেয়েছে। বিহারের পাটনার কাছে 2019 সালে স্বীকৃতি পেয়েছে কোনটা? নালন্দা মহাবিহার। এটা নালন্দার ছবি। কেমন? দেখো বিহারে দুটো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে, একটা হচ্ছে বোধগয়ার মহাবোধি মন্দির, আর একটা হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ। নালন্দা বিশ্ববিদ্যালয় যেটা, এটা তৈরি করেছিল কুমারগুপ্ত, গুপ্ত বংশের সম্রাট ছিলেন কুমারগুপ্ত, ইনি নির্মাণ করেছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয়। এবং এই রিলেটেড তোমাদের আরো একটা জিজ্ঞাসা করা হয় যে নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস কে করেছিল? ধ্বংস, এই দেখো ধ্বংসাবশেষের ছবি, এটা ধ্বংস করেছিল ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খলজি, ইনি নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিলেন। তোমাদের পরিবর্তন ব্যাচে ডাব্লিউবিপি আর কেপির A to Z প্রিপারেশন চলছে, এবং যারা যারা এটাতে জয়েন করেছে আমি সবাইকে বলে দিই তোমাদের মান্থলি টেস্ট এখানে অ্যাড করে দেওয়া হয়েছে, এবং রেগুলার তোমাদের কিছু না কিছু জিকে প্র্যাকটিস সেটের একটা নতুন প্ল্যান করা হয়েছে, যেখানে তোমাদের দেওয়া হবে, এবং চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজ তোমাদের এখানে পুরোপুরি অ্যাডেড রয়েছে। কেমন? তোমরা ফুল লেন্থ মক টেস্ট অলরেডি পেতে শুরু করে দিয়েছো। আর যারা যারা জয়েন করোনি তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অবশ্যই জয়েন করে নাও। তোমাদের কিন্তু ফুল ফেজে প্রিপারেশন এখানে স্টার্ট হয়ে গেছে পরিবর্তন ব্যাচে। এছাড়াও যদি কেউ জেনারেল স্টাডিজ মানে শুধু জিকের জন্য মানে প্রিপারেশন নিতে চাও আমাদের কাছ থেকে, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, অর্থনীতি, সংবিধান, স্ট্যাটিক জিকে, কম্পিউটারের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে ডিটেলস প্লাস থিওরি কনসেপ্ট ক্লিয়ার করে তার এমসিকিউ গুলো এবং তার চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজ একই জায়গায় তোমরা যদি পেতে চাও, তাহলে এই জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন 2 ব্যাচটায় তোমরা আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে জয়েন করতে পারো। এর জন্য এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নাও। নেক্সট কোয়েশ্চেন আমাদের, নিচের কোনটি উড়িষ্যায় অবস্থিত নয়? এর মধ্যে উড়িষ্যায় অবস্থিত নয় কোনটি? দেখো এর মধ্যে শোনিতপুর এলিফ্যান্ট রিজার্ভ যেটা, এটা উড়িষ্যায় অবস্থিত নয়। এই শোনিতপুর এলিফ্যান্ট রিজার্ভ এটা তোমার রয়েছে আসামে। বাদ বাকি মহানদী এলিফ্যান্ট রিজার্ভ, ময়ূরভঞ্জ এলিফ্যান্ট রিজার্ভ এবং সম্বলপুর এলিফ্যান্ট রিজার্ভ এগুলো কিন্তু কোথায় রয়েছে? উড়িষ্যাতে রয়েছে।
নেক্সট হচ্ছে হাইড্রোজেনেশন বিক্রিয়ায় নিম্নলিখিত গুলোর মধ্যে কোনটিকে অনুঘটক হিসাবে ব্যবহার করা যেতে পারে? দেখো অনুঘটক হিসাবে এখানে ব্যবহার করা যেতে পারে প্যালাডিয়াম। ঠিক আছে, এই প্যালাডিয়ামের রাসায়নিক চিহ্ন হচ্ছে পিডি আর পারমাণবিক সংখ্যা 46। নেক্সট, নিচের কোনটি লোহার আকরিক নয়? এর মধ্যে লোহার আকরিক নয় কোনটা? কিউপ্রাইট। কিউপ্রাইটটা কিন্তু লোহার আকরিক নয়। কিউপ্রাইট বা Cu2O এর সংকেত হচ্ছে তোমার Cu2O, এটা হচ্ছে তামার আকরিক। লোহার আকরিক কি কি? রেড হিমাটাইট Fe3O4, ম্যাগনেটাইট Fe2O3, এখানে তোমাদের ম্যাগনেটাইটের সংকেতটা অনেক সময় চলে আসে। ব্রাউন হিমাটাইট 2Fe2O3.3H2O, সিডারাইট বা স্প্যাথিক আয়রন তোমার হচ্ছে FeCO3, এগুলো সবকটা হচ্ছে তোমার লোহার আকরিক। নেক্সট, চীনের ড্যাশ হলো বিশ্বের বৃহত্তম মানব সৃষ্ট জলপথ। চীনের বৃহত্তম মানে বিশ্বের দীর্ঘতম মানব সৃষ্ট জলপথ হচ্ছে চীনের গ্র্যান্ড খাল। গ্র্যান্ড খালের দৈর্ঘ্য প্রায় 1800 কিলোমিটার। কত বড় দেখো, 1800 কিলোমিটার এই গ্র্যান্ড খাল। এটাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের কিন্তু তকমা দেওয়া হয়েছে। এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট চীনের। কেমন? নেক্সট, গদর পার্টি কোন বছর প্রতিষ্ঠিত হয়েছিল? গদর পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল 1913 খ্রিস্টাব্দে। দেখো একটু ইনফরমেশন তোমাদের এখানে জেনে রাখা উচিত। গদর পার্টি ছিল ভারতে পাঞ্জাবিদের দ্বারা প্রতিষ্ঠিত একটা সংগঠন। এটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডাতে গঠিত হয়েছিল। এর উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ এবং স্বাধীনতা কার্যকর করা। আর এটা 1913 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, তারপর পরে ভেঙে গিয়েছিল 1919 সালে। নেক্সট, দিল্লির কুয়াতুল ইসলাম মসজিদের দক্ষিণ দ্বার আলাই দরওয়াজা কে নির্মাণ করেছিলেন? কুয়াতুল ইসলাম মসজিদের দক্ষিণ দ্বার আলাই দরওয়াজা নির্মাণ করেছিলেন কে? আলাউদ্দিন খলজি এটা নির্মাণ করেছিলেন। এই আলাই দরওয়াজা হলো ভারতের দিল্লির মেহেরুলিতে অবস্থিত কুতুব মিনার যেটা রয়েছে এবং তার স্থাপনা সমূহ তার দক্ষিণাংশে অবস্থিত একটা দরজা। এটা সুলতান আলাউদ্দিন খলজি 1311 সালে নির্মাণ করেছিলেন। এটা হচ্ছে তোমার লাল বেলে পাথর দিয়ে নির্মিত। এটা তোমাদের অলরেডি একবার জিজ্ঞাসা করা হয়েছে। লাল বেলে পাথর দিয়ে তৈরি হচ্ছে এই আলাই দরওয়াজা। নেক্সট, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে 1920 সালে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন? দেখো এখানের মধ্যে নারায়ণ মালহার যোশী, NM যোশী, ইনি সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন। নারায়ণ মালহার যোশী ছিলেন ভারতীয় ট্রেড ইউনিয়নের একজন নেতা। নারায়ণ মালহার যোশী লালা লাজপত রায়ের সাথে 1920 সালে, যে বছর আমাদের অসহযোগ আন্দোলন হয়েছিল, সেই 1920 সালে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা AITUC শুরু করেন। এই মালাহার যোশী 1925 থেকে 1929 সাল পর্যন্ত এবং 1940 থেকে 1948 সাল পর্যন্ত AITUC এর সাধারণ সম্পাদক ছিলেন। আর 1931 সালে তিনি AITUC ছেড়ে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন প্রতিষ্ঠা করেন। নেক্সট, নিম্নলিখিত কোন ব্যাংকের সাথে দেনা ব্যাংক ও বিজয়া ব্যাংক এগুলো মার্জ হয়েছে বা একীভূত হয়েছে? তো দেখো এখানকার মধ্যে ব্যাংক অফ বরোদা, এই ব্যাংক অফ বরোদার সাথে দেনা ব্যাংক আর বিজয়া ব্যাংক এই দুটো মার্জ হয়েছিল। 2019 এই মার্চটা হয় আর কি, 1 এপ্রিলে। নিচের কোনটি পশ্চিমবঙ্গের বিশ্ব ঐতিহ্যবাহী স্থান? এখানে দেখো 1, 2 আর 3 তিনটে দেওয়া আছে। তো তার মধ্যে সবকটাই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। তিনটে আমাদের এখন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে ওয়েস্ট বেঙ্গলে। কি কি? এই সুন্দরবন, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে আর শান্তিনিকেতন। সুন্দরবনটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্ট্যাটাস পায় বা বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পায় 1987 সালে। দার্জিলিং হিমালয়ান রেলপথ এটা 1999 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পায়। আর শান্তিনিকেতন 2023 সালে তোমার ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্ট্যাটাস পায়।
নেক্সট, স্ট্যালিন পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় কে? স্ট্যালিন পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় হচ্ছেন সাইফুদ্দিন কিচলু, যাকে গ্রেপ্তার করার প্রতিবাদী আমাদের জালিয়ানওয়ালাবাগের পরিণতি আমরা দেখতে পেয়েছিলাম। লেনিন পিস প্রাইজ, লেনিন পিস প্রাইজ বা লেনিন শান্তি পুরস্কার নামে পরিচিত স্ট্যালিন পুরস্কারটা প্রাক্তন সোভিয়েত রাশিয়ার শাসক স্ট্যালিনের নামে দেওয়া হয়ে থাকে। সাইফুদ্দিন কিচলু হলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন বিখ্যাত ও নির্ভীক মুক্তিযোদ্ধা। ইনি 1952 সালের স্ট্যালিন পুরস্কারটা পেয়েছিলেন। তারপরে দেখো, নিম্নলিখিত মালভূমির মধ্যে কোনটি এশিয়া মাইনর নামে পরিচিত? এশিয়া মাইনর নামে কোনটা পরিচিত? আনাতোলিয়া মালভূমি, এটা হচ্ছে এশিয়া মাইনর নামে পরিচিত। তুর্কির আনাতোলিয়া মালভূমি এশিয়া মাইনর নামে পরিচিত, ঠিক আছে, এটা তুর্কিতে রয়েছে। তারপরে দেখো, ভারতের বৃহত্তম গুহা মন্দির, ভারতের বৃহত্তম গুহা মন্দির এটা কোনটা? কৈলাস মন্দির, যেটা ইলোরাতে রয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে ভারতের বৃহত্তম গুহা মন্দির। ইলোরার কৈলাস মন্দিরটা পাথর খচিত মন্দিরের একটা উদাহরণ, পাথর মানে খোদাই করে করে এটা তৈরি করা হয়েছে। এটা ভারতের বৃহত্তম পাথর কাটা প্রাচীন হিন্দু মন্দিরগুলোর মধ্যে একটা, এবং রয়েছে কোথায়? আমাদের মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের একটা বড় একক শিলা, একটা শিলাকে কেটে কেটে এরকম করা হয়েছে পাহাড়ের নিচেতে, মানে পাহাড়ের এরকম মাঝখানে, মানে পাহাড় কেটে কেটে নিচের দিকে ঢোকা হয়েছে আর কি, এরকম ভাবে। ঐতিহাসিক নথি অনুসারে এটা 8ম শতাব্দীর রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণ দ্বারা নির্মিত হয়েছিল, অর্থাৎ রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণ এই কৈলাসনাথ মন্দিরটা নির্মাণ করেছিলেন। তোমরা যারা যারা পরিবর্তন ব্যাচে আছো তারা নিশ্চয়ই দেখে থাকবে, আমি তোমাদের অলরেডি এটা কিন্তু আগের দিন করিয়েছি। নিম্নলিখিত কোন শাসকের দ্বারা মুঘল সাম্রাজ্যের রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়? এটা কোন শাসকের সময় হয়েছিল? শাহজাহানের সময়। দেখো, 1638 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট শাহজাহান মুঘল সাম্রাজ্যের রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেছিলেন। শাহজাহানের আসল নাম কি ছিল? শাহজাহানের আসল নাম ছিল খুররম, আর শাহজাহানের রাজত্বকালকে মোগল আমলের স্বর্ণযুগ বলা হতো। তারপরে দেখো, ইউরিয়াতে ইউরিক অ্যাসিডের পরিমাণ, ইউরিয়াতে ইউরিক অ্যাসিডের পরিমাণ কত? 0%। ইউরিক অ্যাসিড ইউরিয়াতে থাকে না, সেই জন্য এখানে উত্তর আমাদের 0% হবে। তারপরে দেখো, লাদাখের হেমিস উৎসব কোন গুরুর জন্মবার্ষিকী উপলক্ষে পালিত হয়? তো এটা পদ্মা সম্ভব বলে একজন গুরু রয়েছেন, ঠিক আছে, বৌদ্ধদের। তো সেই হেমিস উৎসবটা একটা বৌদ্ধ ধর্মাবলম্বীর একটা মানে মানুষদের উৎসব, লাদাখে হয় হেমিস উৎসব, ভালো করে মনে রাখবে, পদ্ম সম্ভব গুরুর জন্মবার্ষিকী উপলক্ষে। নেক্সট, দার্জিলিং আর জলপাইগুড়ি জেলার উত্তরের পার্বত্য অঞ্চলে কোন ধরনের জলবায়ু পাওয়া যায়? দার্জিলিং আর জলপাইগুড়ি জেলার উত্তরের পার্বত্য অঞ্চলে দেখা যায় আর্দ্র উপক্রান্তীয় জলবায়ু। তারপরে, নিম্নলিখিত কোনটি ভারতীয় মরুভূমির একটি গুরুত্বপূর্ণ নদী? ভারতীয় মরুভূমির একটি গুরুত্বপূর্ণ নদী হচ্ছে তোমার লুনি নদী, ঠিক আছে। লুনি থর অঞ্চল বা ভারতীয় মরুভূমির একমাত্র প্রধান নদী। এটা আজমিরের কাছে আরাবল্লী পর্বত শ্রেণীর পশ্চিম ঢালে সৃষ্টি হয়েছে। তারপরে চলে আসবো আমরা ডেভিড অ্যান্ড জেরিস গাইড টু দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বর্তমানে কি নামে জনপ্রিয়? তোমরা দেখতেই পাচ্ছ, এটা আমার অ্যানিমেশন একটু ভুল হয়েছে, ইয়াহু নামে পরিচিত হচ্ছে তোমার এইটা। ইয়াহু প্রথমে এই ডেভিড অ্যান্ড জেরিস গাইড টু দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব নামে তাদের সার্ভিস শুরু করেছিল। তারপরে বলো, 20 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট একটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস কত? 20 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট একটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস কি হবে? 2882। 20 পারমাণবিক হচ্ছে তোমার সংখ্যা হচ্ছে তোমার ক্যালসিয়াম, ঠিক আছে। ক্যালসিয়ামের প্রথমের কক্ষে থাকে 2টো, তারপরের কক্ষে থাকে 8টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, তারপরের কক্ষেও থাকে 8টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, আর লাস্ট কক্ষে থাকে 1টা 2টো, ঠিক আছে। 2882। তারপরে, ভারতে কখন তথ্যের অধিকার মানে রাইট টু ইনফরমেশন কার্যকর করা হয়? রাইট টু ইনফরমেশন অ্যাক্ট এটা কার্যকর করা হয়েছিল তোমার 15 জুন 2005 সালে।
ভারতের সংসদের দ্বারা গৃহীত একটা আইন এটা হয়েছিল 2005-এ, এটা সংসদ দ্বারা গৃহীত হয়েছিল, যেটাতে নাগরিকগণ লোক কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের অধীনে থাকা তথ্য যাতে সহজে লাভ করতে পারে সেটা বলা হয়েছিল। তারপরে আন্তর্জাতিক ক্রিকেটে 20 বছরেরও বেশি সময় ধরে টিকে থাকা প্রথম মহিলা খেলোয়াড় কে? মিতালি রাজ। ইনি যোধপুরের রাজস্থানে জন্মগ্রহণ করেন, যোধপুরের বাসিন্দা, এবং এনার যে বায়োপিক কিছুদিন আগে আমরা দেখেছি সাবাস মিঠু নামে, এটা হচ্ছে এই মিতালি রাজের বায়োপিক। ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি? ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী হচ্ছে তোমার দানিউব। ভলগা যেটা, এটা তোমার ইউরোপের দীর্ঘতম। ডেঙ্গু রোগের জন্য দায়ী কোনটা? ডেঙ্গু রোগের জন্য দায়ী অবশ্যই কিন্তু ভাইরাস, একটা ভাইরাসের দ্বারা হয় এবং সেটা বহন করে এডিস মশা। এডিস মশা বাহিত এটা একটা জ্বর, ডেঙ্গু জ্বর। এর উপসর্গ হিসেবে আমরা যদি দেখি জ্বর, মাথা ব্যথা, বমি, পেশিতে আর গাঁটে ব্যথা, গাত্র মানে গায়ে ফুসকুড়ি, এগুলো কিন্তু হয়ে থাকে। নেক্সট, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি কে ছিলেন? প্রথম ইংরেজ সভাপতি আমরা যদি দেখি ছিলেন জর্জ ইউল। ইনি ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি। 1885 সালে অ্যালান অক্টাভিয়ান হিউম এই ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন। কত সালে? 1885-তে। আর প্রথম যে অধিবেশন হয়েছিল ভারতের জাতীয় কংগ্রেসের, সেটা হয়েছিল ডাব্লিউ.সি. ব্যানার্জির সভাপতিত্বে, অর্থাৎ প্রথম সভাপতি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি বা ডাব্লিউ.সি. ব্যানার্জি। তো 28 থেকে 31 ডিসেম্বর এটা হয়েছিল কোথায়? বোম্বেতে হয়েছিল জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন। তারপরে দেখো জিতু রায় কোন খেলার সাথে যুক্ত? জিতু রায় একজন শুটার, তো আমরা শুটিং এর সাথে যুক্ত বলবো, এবং এনার জন্ম নেপালের বাসিন্দা ইনি। কমনওয়েলথ গেমসে 2014 গ্লাসগোতে ইনি সোনা পেয়েছেন, গোল্ড কোস্টে 2018-তে সোনা পেয়েছেন, এশিয়ান গেমসে 2014-তে ইনচিয়নে গোল্ড পেয়েছেন এবং ব্রোঞ্জ পেয়েছেন, দুটো পেয়েছেন এখানে এশিয়ান গেমসে 2014। তারপরে প্রেম মন্দির কোথায় অবস্থিত? প্রেম মন্দির এটা রয়েছে তোমার কোথায়? উত্তরপ্রদেশে রয়েছে প্রেম মন্দির। এটা শ্রীকৃষ্ণের জন্মস্থান উত্তরপ্রদেশের মথুরা জেলায় বৃন্দাবনে রয়েছে। এটা নির্মাণ কার্য 2012 সালের 17 ফেব্রুয়ারি সম্পূর্ণ হয়েছিল। ফাইকোলজি নামক শাখাটিতে কি নিয়ে আলোচনা করা হয়? ফাইকোলজি নামক শাখাটিতে আলোচনা করা হয় শৈবাল নিয়ে। দেখো, খনিজ দ্রব্য নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে মিনারেলজি। রেশম নিয়ে আলোচনা করা হলে সেরিকালচার, মানে রেশম সংক্রান্ত বিদ্যাকে বলে সেরিকালচার, আর সরীসৃপ সংক্রান্ত বিদ্যাকে হেপাটোলজি বলে। তারপরে চলে আসবো দামোদর নদীর উৎপত্তি স্থল কোথায়? দামোদর নদী উৎপত্তি হয়েছে কোথায়? পালামৌ পর্বতে, যেটা আমাদের বাংলার দুঃখ নামে পরিচিত। দামোদর নদীকে কি বলা হয়? বাংলার দুঃখ বলা হয়। আর এর মিলনস্থল কোথায়? হুগলি নদী, পশ্চিমবঙ্গের হাওড়া জেলা। ঠিক আছে, হুগলি নদীতে এসে মিশেছে দামোদর। এর তীরবর্তী শহর হচ্ছে তোমার বোকারো, দুর্গাপুর, বর্ধমান, উদয়নারায়ণপুর, আমতা ইত্যাদি। নেক্সট, নৈহাটি তাম্রপত্র লিপি থেকে কোন শাসকের সম্পর্কে জানা যায়? নৈহাটি তাম্রপত্র লিপি থেকে আমরা কার কথা জানতে পারি? বল্লাল সেনের কথা জানতে পারি। বল্লাল সেন রচিত দুটো গ্রন্থ হচ্ছে দানসাগর এবং অদ্ভুত সাগর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বল্লাল সেন কৌলিন্য প্রথা প্রবর্তন করেন, এটাও আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, প্রচুর আসে পরীক্ষায়। আর বল্লাল সেনের গুরু কে ছিলেন? অনিরুদ্র ভট্ট। নেক্সট, কোন শহর নবাবদের শহর নামে পরিচিত? নবাবদের শহর কাকে বলা হয়? যে শহরে আমাদের বড় ইমামবাড়া, ছোট ইমামবাড়া আছে, কোনটাকে বলি আমরা? লখনৌকে। এখানে আমাদের বড় ইমামবাড়া, ছোট ইমামবাড়া এইগুলো রয়েছে। নেক্সট, ভারতের উপরাষ্ট্রপতির পদটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? ভারতের উপরাষ্ট্রপতি আমাদের কে বর্তমানে? জগদীপ ধনখড়, 14তম উপরাষ্ট্রপতি। তো যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে এই উপরাষ্ট্রপতির পদটা গৃহীত হয়েছে। 14তম উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, ভালো করে মনে রাখবে। তোমাদের কাছে একটা ছোট্ট হোমওয়ার্ক থাকলো, এই দ্রৌপদী মুর্মু বর্তমানে আমাদের কততম রাষ্ট্রপতি, এবং প্রধানমন্ত্রী যে আমাদের নরেন্দ্র মোদী, ইনি কততম প্রধানমন্ত্রী, এইগুলো তোমরা শেষকালে আমাকে কমেন্ট বক্সে জানাবে। নেক্সট, গণপরিষদের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন? দেখো, এখানে হাতির চিহ্ন রয়েছে, এখান থেকে তোমাদের আর একটা প্রশ্ন আসে, গণপরিষদের চিহ্ন কি? তো সেটা তোমরা বলবে হাতি।
প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন গণপরিষদের? ডক্টর সচ্চিদানন্দ সিনহা। ডক্টর সচ্চিদানন্দ সিনহা ছিলেন গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি। ওকে, চার্লস ব্যাবেজের ডিজাইন করা প্রথম মেকানিক্যাল কম্পিউটারকে কি বলা হয়? চার্লস ব্যাবেজের ডিজাইন করা প্রথম মেকানিক্যাল কম্পিউটার হচ্ছে তোমার অ্যানালিটিক্যাল ইঞ্জিন। অ্যানালিটিক্যাল ইঞ্জিন। নেক্সট, গায়ত্রী মন্ত্র কে লেখেন? গায়ত্রী মন্ত্র এটা কে লিখেছিলেন? বিশ্বামিত্র লিখেছিলেন। তারপরে দেখো, ব্যবহার আর অব্যবহার মতবাদের প্রবক্তাকে? ব্যবহার আর অব্যবহার মতবাদের প্রবক্তা ল্যামার্ক। পঞ্চম প্রজন্মের কম্পিউটারগুলি ড্যাশ ভিত্তিক। কি ভিত্তিক? পঞ্চম প্রজন্মের কম্পিউটারগুলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই ভিত্তিক। মান্দার কি, যেটা সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে? এই মান্দারটা কি? রিসেন্টলি দেখো এটা জিআই ট্যাগ পেয়েছে। আমি কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিওতে তোমাদের বলেছিলাম এই মান্দারটা হচ্ছে একটা বাদ্যযন্ত্র। এই যে এইটা হচ্ছে মান্দার, ঠিক আছে? তো আজকে এই 40টা প্রশ্ন তোমাদের করালাম, তার সাথে আরো হয়তো 20-25টা আমি এক্সট্রা জিকে তোমাদের সাথে আলোচনা করেছি। রেগুলার 7টার ক্লাসটা তোমরা ফলো করো। আমি তোমাদের এখানের ক্লাসে ডাব্লিউবিপি কেবিতে আসার মতো সব জিকে গুলো প্র্যাকটিস করিয়ে দেব। আর যদি তোমাদের প্রয়োজন পড়ে প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ধরে ধরে কনসেপচুয়াল ক্লাসের, যদি কারোর পড়া এখনো না হয়ে থাকে আমি বলবো অবশ্যই পড়ে নাও। যদি আমাদের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাদের পরিবর্তন ব্যাচ রয়েছে, সেখানে তোমরা জয়েন করতে পারো। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। গুড নাইট।